সবাইকে স্বাগত জানাচ্ছি হার্ডওয়্যার স্টোরি এফএম এ। আমি আপনাদের সাথে রয়েছি তাজিরুল। আজকে যে গল্পটি আমি আপনাদের কাছে নিয়ে এসেছি সেটা হলো রাত 3:33 এর বাস স্ট্যান্ড। বন্ধুরা, এই গল্পটি অনেক ভয়ঙ্কর হতে চলেছে, আশা করছি আপনারা পুরোপুরি শুনবেন। তো চলুন আমরা বেশি দেরি না করে গল্প শুরু করে দেই। আমার নাম শেখর তাওয়ারি। লখনউর কাছে একটা ছোট্ট গ্রামে আমার বাড়ি। গত 2 বছর ধরে আমি ইউপি রোডওয়েজের কন্ট্রাক্টে চাকরি করছি। আমার জীবনটা বেশিরভাগ সময়ই এই ভাঙ্গাচোরা বাস আর খারাপ রাস্তার মধ্যেই কেটেছে। রাতের ডিউটি আমার সবচেয়ে বেশি পছন্দ ছিল। কম ভিড়, কম ঝামেলা, আর রাতের অন্ধকারে রাস্তা চিরে এগিয়ে যাওয়ার বাসের হেডলাইট, এতে অদ্ভুত এক শান্তি ছিল। ভূত, প্রেত, চুড়েল, ডাইন এইসব গল্প আমাদের মতো ড্রাইভার আর কন্ডাক্টরের জন্য শুধু সময় কাটানোর জিনিস। কেউ না কেউ কোনো না কোনো পিছল গাছের ভূত বা সেতুর ধানের চুড়েলের গল্প শোনায়। আমিও শুনতাম, হেসে দিতাম। আমার কাছে আসল ভয় ছিল শুধু চেকিং অফিসারদের। কিন্তু সেই এক রাতে লখনউ সীতাপুর হাইওয়েতে আমার মুখোমুখি এমন এক সত্যর সঙ্গে হয়েছিল যা যে কোনো গল্পের চেয়েও বেশি ভয়ঙ্কর ছিল। ঘটনাটা গত গ্রীষ্মের। আমি লখনউ থেকে সীতাপুর যাওয়ার শেষ বাসের নাইট সার্ভিসে ডিউটিতে ছিলাম। এই বাসটা রাত 1টায় লখনউ থেকে ছাড়ে এবং ভোর হওয়ার ঠিক আগে প্রায় 4:30 সীতাপুর পৌঁছায়। সেই রাতে বাসে খুব বেশি যাত্রী ছিল না, অর্ধেকেরও বেশি সিট খালি ছিল। ড্রাইভার ছিলেন শুক্লাজি, খুব পুরনো এবং অভিজ্ঞ মানুষ, যিনি বেশিরভাগ সময় চুপচাপ থাকতেন। আমরা শহর থেকে বেরিয়ে পড়লাম। যাত্রা শান্তভাবেই চলছিল। বেশিরভাগ যাত্রী ঘুমিয়েছিল। রাত প্রায় 2:30 হবে। আমরা বাস স্ট্যান্ডের কাছে একটি ছোট্ট নির্জন স্টেপে পৌঁছালাম। আমি দরজা খুললাম। কেউ নামার ছিল না, কিন্তু ওঠার জন্য একজন যাত্রী দাঁড়িয়ে ছিল। একজন খুবই বৃদ্ধ, ঝুঁকে থাকা কোমরওয়ালা মহিলা। তিনি একটি সাদা ময়লা শাড়ি পরেছিলেন এবং মাথায় একটি লম্বা আঁচল দিয়ে ঢেকে রেখেছিলেন। তার কাছে একটি পুরনো কাপড়ের পুটলি ছিল। আমি বললাম, কোথায় যাবেন? তিনি কোনো উত্তর দিলেন না। শুধু তিনি কাঁপতে কাঁপতে নিজের শাড়ির আঁচলে বাঁধা কয়েকটা কয়েন বের করে আমার হাতে দিয়ে দিলেন। আমি বৃদ্ধা মহিলাটিকে আবার বললাম, আপনি যাবেন কোথায়? তিনি আবারও কিছুই বললেন না, শুধু ধীরে ধীরে ঢলতে ঢলতে বাসে উঠলেন এবং একদম সামনে মহিলাদের জন্য রিজার্ভ সিটে গিয়ে বসে পড়লেন। আমার একটু অদ্ভুত লাগলো, কিন্তু আমি ভাবলাম হয়তো তিনি কম শোনেন, অথবা হয়তো কোনো কাছের গ্রামেই নামবে। আমি সেই কয়েনগুলো আমার পকেটে রেখে দরজা বন্ধ করে দিলাম। বাস চলতে শুরু করলো। প্রায় 15 থেকে 20 মিনিট পরে বাসের আরও একটি নতুন স্ট্যান্ড আসতে চলেছিল। বাস থামলো এবং সেই বুড়ি মহিলা তার সিট থেকে উঠে চুপচাপ বাস থেকে নেমে গেলেন। তারপর অন্ধকারের মধ্যে কোথায় যেন হারিয়ে গেলেন। খুব অদ্ভুত মহিলা ছিলেন। আমি বিড়বিড় করে বললাম, বাস আবার চলতে শুরু করলো। আমরা পরের স্টপ কমলাপুরের দিকে এগোচ্ছিলাম। তখন রাত প্রায় 3:30 বাজে। বাস কমলাপুরের নির্জন বাস স্ট্যান্ডে পৌঁছালাম। আমি দরজা খুললাম এবং আমার রক্ত যেন জমে গেল। বাস স্ট্যান্ডের মাঝারি হলুদ আলোয় সেই একই বুড়ি মহিলা আবার দাঁড়িয়েছিল। একই সাদা শাড়ি, একই ঝুঁকে থাকা কোমর, একই কাপড়ের পুটলি। এটা অসম্ভব। তিনি তো আগের স্টেপে নেমে গিয়েছিলেন। তাহলে তিনি আমাদের আগে এখানে কিভাবে পৌঁছাতে পারে? তিনি চুপচাপ আগের মতোই ঢলতে ঢলতে বাসে উঠলেন। আবার নিজের শাড়ির আঁচল থেকে ঠিক ততগুলি কয়েন বের করে আমার হাতে দিলেন। আমি এতটাই অবাক আর ভয় পেয়ে গিয়েছিলাম যে আমার মুখ থেকে একটা কথাও বেরোলো না।
তিনি গিয়ে আবার সেই সামনের সিটেই বসে পড়লেন। আমার হাতে রাখা সেই পুরনো ঘষে যাওয়া কয়েনগুলো এখন শুধু ভাড়া ছিল না, সেগুলো ছিল এক অসম্ভব ধারার অংশ। কমলাপুরে সেই নির্জন বাস স্ট্যান্ডে আমি বাসের দরজায় পাথরের মতো দাঁড়িয়েছিলাম, আর সেই বুড়ি মহিলা, সেই ভূত, সেই ছায়া বা যাই হোক না কেন, তিনি ফিরে এসে নিজের সিটে এমনভাবে বসে পড়েছিল যেন কিছুই ঘটেনি। বাসের কয়েকজন যাত্রী জেগেছিল, তারাও এই অদ্ভুত ঘটনাটি দেখছিল। এখন বাসের মধ্যে ভয় আর ফিসফিসানি এক ঠান্ডা পরিবেশ তৈরি হয়ে গিয়েছিল। আমি কাঁপতে কাঁপতে ড্রাইভার সাহেবকে ডাকলাম, শুক্লাজি। শুক্লাজি গাড়ির সামনের আয়না থেকে আমাকে আর সেই মহিলাকে দেখলেন। তার অভিজ্ঞ মুখে কোনো আশ্চর্য ছিল না, শুধু এক গভীর ক্লান্তি শান্তি ছিল, যেন তিনি এগুলো আগেও দেখেছেন। সেই সাদা শাড়ি পরা বৃদ্ধা মহিলাটি বলল, বাস চালাও শিখর। তিনি খুব ধীর আর ভারী গলায় বললেন। শুক্লাজি আমাকে বলল, প্রশ্ন করো না, শুধু নিজের ডিউটি করো। তার এই প্রতিক্রিয়া আমাকে আরো বেশি ভয় পাইয়ে দিল। মানে আমি একা ছিলাম না, যে একা এটা দেখছি। এটা কোনো ব্রাহ্ম ছিল না, এটা সত্যি ছিল। আমি কাঁপতে থাকা হাতে দরজা বন্ধ করলাম। বাস সামনে এগিয়ে গেল। আমার মাথা কাজ করছিল না। আমি গিয়ে আমার কাউন্টারের সিটে বসে পড়লাম। আমার হাতে এখন কয়েনের দুটো স্তূপ ছিল, যা তিনি আমাকে দুই আলাদা স্টেপে দিয়েছিলেন। আমি সেই কয়েনগুলো মন দিয়ে দেখলাম। সেই কয়েনগুলো সাধারণত আজকের দিনে ছিল না, সেগুলো খুবই পুরনো, হাতে বানানো রূপোর কয়েনের মতো লাগছিল। তার উপর কোনো পুরনো রাজা বা নবাবের অস্পষ্ট ছবি খোদাই করা ছিল। এই কয়েনগুলো তো কোনো এক মিউজিয়ামে থাকার কথা। এক গরিব বুড়ি মহিলার কাছে এগুলো কোথা থেকে এলো? আমি সেই কয়েনগুলোর দিকে তাকিয়েছিলাম, আর সেই বুড়ি মহিলা এখনো আগের মতো চুপচাপ বাইরে অন্ধকারে দিকে তাকিয়েছিলেন। এবার পরের স্টপ ছিল খৈরাবাদ। প্রায় 20 থেকে 25 মিনিটের রাস্তা। সেই 20 মিনিট ছিল আমার জীবনের সবচেয়ে দীর্ঘ আর সবচেয়ে ভয়ঙ্কর মিনিট। আমি এক মুহূর্তের জন্য সেই মহিলার দিক থেকে চোখ সরাতে পারছিলাম না। আমার অনেক ভয় হচ্ছিল তিনি আবার কোথাও না হারিয়ে না যান। সেই খৈরাবাদের স্টেপে থামলো এবং যেমনটা আমি ভয় করছিলাম ঠিক তেমনটাই হলো। সেই বুড়ি মহিলা তার সিট থেকে উঠলেন, চুপচাপ বাস থেকে নেমে গেলেন এবং রাস্তার পাশে অন্ধকারে কোথায় যেন মিলিয়ে গেলেন। বাসে বসে থাকা বাকি যাত্রীরাও এখন একে অপরের সাথে লেগে বসেছিল। এখন কি ওস্তাদ? আমি শুক্লাজিকে এভাবে জিজ্ঞেস করলাম। শুক্লাজি বললেন, এখন কিছু না। তিনি বললেন, সীতাপুর পৌঁছানো পর্যন্ত এভাবেই চলতে থাকবে। আমি বললাম, এভাবে মানে? সে কি প্রতিটা স্টেপে? শুক্লাজি বললেন, হ্যাঁ, এটাই তার গল্প। গল্প? কেমন গল্প? আমি এভাবে শুক্লাজিকে প্রশ্ন করতে লাগলাম। শুক্লাজি কিছুক্ষণ চুপ রইলেন, তারপর একটা গভীর শ্বাস নিলেন। শুক্লাজি আমাকে বললেন, তুমি নতুন শেখর, কিন্তু আমার পুরনো ড্রাইভাররা, আমরা তাকে সবাই চিনি, আমরা তাকে আম্মাজি বলে ডাকি। আমি বললাম, কিন্তু সে কে? কেউ জানে না। শুক্লাজি বললেন, বছরের পর বছর এটাই হয়ে আসছে। শুধু এই শেষ বাসটার সাথে রাত যখন গভীর হয়ে আসে তখন সে তার যাত্রা শুরু করে। আমি বললাম, কিন্তু সে আসলে চায়টা কি? শুক্লাজি বললেন, হয়তো সে বাড়ি যেতে চায়, হয়তো সে তার নিজের বাড়ির পথ ভুলে গেছে, তাই। শুক্লাজি আবার আমাকে বললেন, সে প্রতিটা স্টেপে নেমে যায় এটা দেখার জন্য যে
এটাই তার কি বাড়ি, এটাই তার কি গন্তব্য? আর সে যখন তার বাড়ি খুঁজে পায় না, তখন সে পরের বাসের অপেক্ষা করার জন্য পরের স্টেপে পৌঁছে যায়। আমি শুক্লাজিকে আবার জিজ্ঞেস করলাম, কিন্তু সে আমাদের আগে সেখানে কিভাবে পৌঁছে যায়? শুক্লাজি বললেন, কে জানে, আমাদের যাত্রা যেন এক ভয়ঙ্কর অন্তহীন চক্রব্যূহে পরিণত হয়ে গিয়েছিল। পরের স্টপ ছিল সীতাপুরের ঠিক আগের স্টপ। আমরা সেখানে পৌঁছালাম এবং সেখানেও ছিল এবার আগের মতো প্রস্তুত ছিলাম। যখন সে বাসে উঠল এবং আমাকে সেই পুরনো রূপার কয়েন দিল, আমি তখন সাহস করে বললাম, আম্মাজি। আমি খুব ধীর এবং সম্মানের সাথে বললাম, আপনি কোথায় যেতে চান? আমাকে ঠিকানাটা বলুন, আমি আপনাকে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দেব। যেই আমি এটা বললাম, সেই বুড়ি মহিলা, যিনি এতক্ষণ কখনো নড়েননি, তিনি তার মাথা তুললেন এবং সোজা আমার চোখের দিকে তাকালেন। আঁচলের অন্ধকারের ভিতরে আমি প্রথমবার তার চোখ দেখলাম। ওগুলো পুরোপুরি সাদা ছিল, দুধের মতো সাদা, তাতে কোনো মণি ছিল না। আর সেই সাদা চোখে কোনো অশ্রু ছিল না। তারপর তিনি তার মুখ খুললেন এবং খুব ভাঙ্গা, কষ্টে ভরা, শতাব্দী পুরনো এক কণ্ঠে তিনি শুধু একটি শব্দ বললেন, বিসওয়া। তারপর তিনি গিয়ে আবার নিজের সিটে বসে পড়লেন। বিসওয়া সীতাপুরের কাছে একটি ছোট্ট পুরনো শহর। তাহলে এটাই ছিল তার গন্তব্য। কিন্তু আমাদের বাস তো বিসওয়া জায়গা যায় নাই। আমাদের রুট তো সীতাপুর বাস স্ট্যান্ডেই শেষ হয়ে যায়। বিসওয়া এই একটি শব্দ শুধু কোনো জায়গার নাম ছিল না, এটা ছিল এক আশা, এক গন্তব্য, যা বহু দশক শতকে এক পথ ভোলা আত্মার ঠোঁটে আসার জন্য অপেক্ষা করছিল। আম্মাজির সেই সাদা অশ্রু ভরা চোখগুলো দেখে আমার হৃদয় কষ্টে আর এক ভারী দায়িত্বে ভরে গেল। আমি একজন সাধারণ কন্ডাক্টর ছিলাম। আমার কাজ ছিল যাত্রীদের টিকিটের স্টপে নামিয়ে দেওয়া। কিন্তু আজ আমার সামনে এমন এক যাত্রী ছিল যার কোনো টিকিট ছিল না, ছিল শুধু এক অসম্পূর্ণ যাত্রা। আমি আমার জায়গায় স্থির হয়ে দাঁড়িয়েছিলাম। বাস সীতাপুরের দিকে এগোচ্ছিল, যা এখন আর মাত্র কয়েক কিলোমিটার দূরে। আমার মাথা ঘূর্ণিঝড়ের মতো ঘুরছিল। আমি কি করব? যদি আমি কিছু না করি, তাহলে সীতাপুর বাস স্ট্যান্ডে পৌঁছাতে আম্মাজি আবার নেমে যাবেন এবং আবার পরের স্টেপে মনে হয়তো কাল রাতে লখনৌ সীতাপুরের অন্য কোনো স্টপ থেকে তার সেই অন্তহীন কষ্টভরা যাত্রা শুরু করবেন। এই চক্র কখনো ভাঙবে না। আর যদি আমি তাকে সাহায্য করার চেষ্টা করি, তাহলে বিসওয়াকা আমাদের রোডে ছিল না। সেখানে যেতে হলে আমাদের মেন হাইওয়ে থেকে নামতে একটি ছোট্ট গ্রামীণ রাস্তা ধরতে হবে, যা প্রায় 20 থেকে 25 কিলোমিটার লম্বা। এটা নিয়মের অসম্পূর্ণ বিরুদ্ধে ছিল। যদি কেউ জেনে যায়, তাহলে আমার আর শুক্লাজির দুইজনের চাকরি চলে যেতে পারে। শুক্লাজি, আমি ধীরে ধীরে ড্রাইভারের কেবিনের দিকে গিয়ে ফিসফিস করে বললাম। শুক্লাজি কিছুই বললেন না। তিনি শুধু চুপচাপ সামনে অন্ধকারের রাস্তার দিকে তাকিয়েছিলেন। কিন্তু আমি তার হাতের দিকে লক্ষ্য করলাম, যা স্টারিং হুইলের উপর শক্ত করে ধরা ছিল। তিনিও ভাবছিল, তিনিও যদি এই বুড়ি মহিলা সাহায্য করতে পারতেন। আমি শুক্লাজিকে ধীরে বললাম, সেই মহিলাটি বিসওয়া রোডের কথা বলেছেন। শুক্লাজি বললেন, আমি জানি। কিন্তু শুক্লাজির কণ্ঠে খুব ক্লান্ত ছিল। আমিও শুনেছি, এভাবে শুক্লাজি বললেন।
এরপর আমি শুক্লাজিকে বললাম, তাহলে কি এখন ওস্তাদ? শুক্লাজি কিছুক্ষণ চুপ রইলেন। বাসের চাকার ঘড়ঘড় শব্দ আমাদের মাঝের নীরবতাকে ভরিয়ে দিচ্ছিল। তুমি কি চাও শেখর? শুক্লাজি আমাকে এভাবে বললেন। তিনি শেষমেশ আমাকে উল্টো প্রশ্ন করলেন। এই প্রশ্ন শুধু একটা প্রশ্ন ছিল না, এটা ছিল এক পরীক্ষা আমার মানবতার। আমি এক মুহূর্তের জন্য আমার চাকরি, আমার ভবিষ্যৎ, আমার সব ভুলে গেলাম। আমি শুধু সেই সাদা কান্না ভেজা চোখগুলোর কথা মনে করলাম। আমি তাকে বাড়িতে পৌঁছে দিতে চাই ওস্তাদ। আমি দৃষ্টকণ্ঠে বললাম, আজ রাতেই এই গল্পটা শেষ হওয়া দরকার। শুক্লা যে গাড়ির সামনের আয়না থেকে আমাকে দেখলেন, আর তার অভিজ্ঞ ক্লান্ত চোখে আমি খুবই হালকা সম্মানের এক ঝলক দেখলাম। তিনি বললেন, ঠিক আছে। আর পরের মোড়ে, যেখান থেকে একটি ছোট্ট অন্ধকার রাস্তা বেরিয়ে গিয়েছিল, যেখানে একটি পুরনো মরিচা ধরা বোর্ডে লেখা ছিল, এখান থেকে বিশুয়াকা মাত্র 20 কিমি। গল্পটি এখানেই সমাপ্ত হয়ে যায়। তো আপনারা যারা পুরো গল্পটি শুনেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। তো আপনাদের কাছে আরও একটা রিকোয়েস্ট আমার, আপনারা ভিডিওটিতে একটি লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো আমরা নেক্সট গল্পে দেখা হবে। তো বন্ধুরা ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।